দর্শক বন্ধুরা নমস্কার। একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের জন্য। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাকচুয়ালি প্রোটিনের অভাব আপনার শরীরে রয়েছে অথবা নেই, আর প্রোটিনের অভাব যদি থাকে তাহলে কি কি ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে প্রোটিনের যথেষ্ট অভাব রয়েছে। আর প্রোটিনের অভাব থাকা মানেই কোথাও না কোথাও আপনার ওভারঅল বিকাশ, আপনার ওভারঅল শরীরের পুষ্টি বিঘ্নিত হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে তাদের বাড়ন্ত বয়সে প্রোটিনের অভাব হলে তাদের কিন্তু উচ্চতা বলুন বা তাদের শরীরের বিকাশ বলুন, বুদ্ধির বিকাশ বলুন, সমস্ত দিক প্রভাবিত হয় এবং মাংসপেশি সঠিকভাবে নির্মিত হয় না, যার ফলে অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। হাড়ের গঠন আমরা এতদিন জেনে এসেছি, ভিটামিন ডি, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি এগুলো হাড়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খনিজ। কিন্তু একটা কথা হলো যে প্রোটিন ছাড়া হাড়ের গঠনও সম্পূর্ণভাবে সম্ভব নয়। আর এই কারণে যাদের হাড় বারে বারে ভেঙে যায়, হাড় দুর্বল বা অনেক সরু প্রকৃতির হয়, অর্থাৎ হাড়ের যে গঠন সেটা ঠিকঠাক হয় না, হাড়ের ভেতরটা অনেক সময় ফাঁপা হতে পারে, বা বলতে পারেন অস্টিওপোরোসিসের মতো সমস্যা যেগুলো আমরা দেখতে পাই নর্মালি, যেগুলোকে নর্মালি ভিটামিন ডি বা ক্যালসিয়ামের সঙ্গে জুড়ে দেখা হয়। অ্যাকচুয়ালি তার পিছনে কিন্তু এই প্রোটিনের মাত্রা কম হওয়াটাও এক অন্যতম কারণ, যেটা আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই বা কোনো আলোচনা করতে চাই না। কিন্তু প্রোটিনটা অত্যন্ত অত্যন্ত দরকারি একটি বিষয়। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে প্রোটিন কখন কিভাবে আপনাদের শরীরে কি বিকাশে কাজে লাগে এবং কি ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনার শরীরে প্রোটিনের অভাব দেখা দিয়েছে, আর সেই ক্ষেত্রে প্রোটিনের ইনটেক কিভাবে করবেন এবং কম খরচে কিভাবে প্রোটিন আপনার শরীরে বেশি পরিমাণে আপনি যোগান দিতে পারবেন, সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয়, একদম স্কিপ করে দেখবেন না। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ভালোবাসা জানানোর জন্য একটি লাইক অবশ্যই করতে ভুলবেন না, আর হ্যাঁ, শেয়ার তো অবশ্যই করবেন। আসুন প্রথমে এইটা জেনে নিই যে আমাদের শরীরে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রোটিনের কতটা প্রয়োজন রয়েছে। যদি আপনি একজন প্রাপ্তবয়স্ক মহিলা হয়ে থাকেন তাহলে আপনার শরীরে প্রত্যেক দিন অন্ততপক্ষে 46 গ্রাম থেকে 52 গ্রামের মধ্যে প্রোটিন প্রয়োজন, যেটা আপনার স্বাভাবিক বিকাশকে, আপনার মানসিক বিকাশ, আপনার শারীরিক বিকাশ এবং টোটাল ওভারঅল আপনার হাড়ের পুনর্গঠন বা পেশির পুনর্গঠনের জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয়। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রত্যেক দিনের প্রোটিনের পরিমাণটা 54 গ্রাম থেকে 60 গ্রাম পর্যন্ত পৌঁছতে পারে। অবশ্য আপনার শরীরের কদকাঠি, অর্থাৎ আপনি কত লম্বা চওড়া, আপনার শরীরের ওজন কত, সেই হিসাবটাও এখানে দেখে নেওয়া দরকার। তবে মোটামুটিভাবে যদি আপনি একজন মাঝারি আকৃতির, অর্থাৎ প্রায় 6 ফুটের কাছাকাছি মানুষ হয়ে থাকেন এবং আপনার ওজন যদি 80 কেজির মধ্যে হয় তাহলে 54 থেকে 60 গ্রাম প্রোটিন আপনার প্রত্যেক দিন প্রয়োজন ন্যূনতম। এর উপরে গেলে আপনি যেতে পারেন, এর উপরে আরও 10 থেকে 20 গ্রাম আপনি বাড়াতেই পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু এর চেয়ে কম হলে পরে আপনার কোথাও না কোথাও প্রবলেম তৈরি হবে, আর এই প্রবলেম একদিনে হয়তো দেখা দেবে না, দিনের পর দিন এটা চলতে চলতে আপনার কিন্তু একটা সময় আপনি বিভিন্ন জিনিস, বিভিন্ন রকম বলতে পারেন সিমটম আপনার শরীরে দেখতে পাবেন। দেখুন, প্রোটিনের অভাবে যে ম্যাক্সিমাম যে খুব ভয়ঙ্কর রোগগুলো হয়ে থাকে, সেই ম্যাক্সিমাম ভয়ঙ্কর রোগের মধ্যে আমি আপনাদেরকে যেগুলো বলতে চলেছি সেগুলো হচ্ছে আপনার শরীরে বিভিন্ন রকম হরমোনের ডিসব্যালেন্স দেখা দেবে। হ্যাঁ, হরমোনের পিছনে, হরমোনের সঠিক কার্যকারিতা এবং হরমোন উৎপত্তির পিছনে প্রোটিনের এক মারাত্মক হাত রয়েছে। আপনারা হয়তো জানেন যে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড নামের একটি জিনিস রয়েছে। 27 প্রকারের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, আর এই 27 প্রকার অ্যামাইনো অ্যাসিডই কিন্তু শরীরের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তাই শরীরের যে সমস্ত হরমোন আমাদের প্রত্যেক দিনের ক্রিয়ায় আমরা ইউজ করি বা হরমোনের প্রভাবে আমরা নিজের জীবনশৈলীকে চালাতে পারি, তো সেই হরমোন কিন্তু অনেকটাই প্রোটিনের দ্বারা নিয়ন্ত্রিত, বলতে পারেন অ্যামাইনো অ্যাসিডের দ্বারা নিয়ন্ত্রিত। তাই প্রোটিন এখানে অত্যন্ত অপরিহার্য। যাদের দেখবেন অধিকাংশ এখন প্রায় প্রত্যেক বাড়িতে একজন করে লিভারের সমস্যায় আক্রান্ত লোক পাওয়া যায়, বিশেষ করে ফ্যাটি লিভারের আক্রান্ত সমস্যা প্রায় প্রত্যেক পরিবারেই রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন ফ্যাটি লিভার একটা কত ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এর পিছনে যাই থাকুক না কেন কারণ আপনার হতে পারে লাইফস্টাইল অন্যরকম, আপনার খাওয়ার দাওয়ার, ঘুম, কোনো কিছু ঠিক ঠিকানা নেই, কোনো সিস্টেমে আপনি চলেন না। বুঝতে পেরেছি আপনি বাইরের জাঙ্ক ফুড, ফাস্টফুড বেশি খান, সেটার জন্য ফ্যাটি লিভার অত্যন্ত বলতে পারেন এই কারণগুলোর জন্য ফ্যাটি লিভার আমরা বেশিরভাগ ভেবে থাকি। কিন্তু এর পিছনে আরেকটি কারণ হলো প্রোটিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রোটিনের মাত্রা যদি আপনার শরীরে দিনের পর দিন কম হতে থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পর আপনার ফ্যাটি লিভার হওয়াটা খুব স্বাভাবিক। কেন? কারণ
আমাদের শরীরের যে বিভিন্ন রকম উৎসেচক তৈরি হয়, যেটা আমাদের লিভার দ্বারা নিয়ন্ত্রিত, সেই উৎসেচক বা বাইল কোথাও না কোথাও এই প্রোটিনের দ্বারাই বেশিরভাগ তৈরি হয়। আর প্রোটিনের মাত্রা কমে গেলে আপনার উৎসেচক বা বাইলও কোথাও না কোথাও কমে যায়, অথবা তার ম্যাল ফাংশন তৈরি হয়, অর্থাৎ সঠিকভাবে সে কার্যকারিতা নিয়ন্ত্রণে রাখতে পারে না। তখনই এই ফ্যাটি লিভারের মতো সমস্যা তৈরি হয়। আরেকটা কথা, প্রায়ই আপনারা এটা শুনে থাকবেন এবং আমিও আমার বিভিন্ন ভিডিওতে আপনাদের সঙ্গে এটা আলোচনা করেছি যে ইউরিক অ্যাসিডের সমস্যা বা আপনার যদি কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে পরে প্রোটিনের ইনটেক কমিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, কথাটা নিঃসন্দেহে সত্য কথা, তবে এখানে একটা কথা হলো, প্রোটিনের মাত্রা কমিয়ে দেওয়ার মানে এই নয় যে প্রোটিন ইনটেক একেবারে আপনি ছেড়ে দেবেন। প্রোটিন ইনটেক আপনাকে করতে হবে, কিন্তু ইউরিক অ্যাসিড বা এই সমস্ত ক্ষেত্রে যে কথাগুলো বলা হয় সেটা হচ্ছে প্রাণীজ প্রোটিনের কথা বলা হয়, অর্থাৎ হাই ফ্যাট থেকে বা যে সমস্ত মাছ মাংস আমরা ইত্যাদি গ্রহণ করে থাকি সেই প্রাণীজ প্রোটিন থেকে দূরে থাকতে বলা হয়েছে। কখনোই কিন্তু এটা বলা হয়নি যে আপনি ভেষজ প্রোটিন থেকে দূরে থাকবেন। তাই ভেষজ প্রোটিনের যে উৎসগুলো রয়েছে, অবশ্যই আমি ভিডিও শেষে বলবো, তো সেই উৎসগুলোকে আপনাদের কিন্তু অবশ্যই তালিকায় রাখতে হবে। প্রাণীজ প্রোটিন থেকে দূরে থাকুন, কোনো সন্দেহ নেই, আপনি ইউরিক অ্যাসিডে অনেক ভালো থাকবেন, কিন্তু প্রোটিনের মাত্রা আপনাকে অন্যভাবে পূর্ণ করতে হবে। প্রয়োজনে হয়তো একটু কম, কিন্তু আপনাকে করতেই হবে। এরপর আমাদের শরীরের যে সমস্ত অ্যান্টিবডিজ তৈরি হয়, অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার যে আমাদের মধ্যে তৈরি হয়, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত। প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে, অর্থাৎ শুধুমাত্র ভাইটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট খেয়ে নিলেই আপনার যে ইমিউন সিস্টেম একদম স্ট্রঙ্গার হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, সেটা ভাবার কোনো কারণ নেই। প্রোটিন এখানে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, তাই প্রোটিনকে অবশ্যই রাখতে হবে। আসুন বন্ধুরা, এছাড়া কি কি হয় দেখুন। এবার আমি কিছু লক্ষণের কথা বলবো, যেগুলোর মাধ্যমে আপনারা স্পষ্টতই বুঝতে পারবেন যে প্রোটিনের অভাব আপনার শরীরে দেখা দিয়েছে। প্রথম যেটা দেখা দেবে বন্ধুরা, দেখুন, ফ্যাটি লিভার এবং হাড়ের সমস্যা হয়তো প্রাথমিক অবস্থায় বুঝতে পারা যায় না, এটা যখন সিভিয়ার লেভেলে পৌঁছে যায়, ক্রনিক অবস্থায় পৌঁছে যায়, তখন আপনার শরীরে এটা দেখা দেয়। কিন্তু প্রাথমিক অবস্থায় যখনই আপনার শরীরে প্রায় 1 মাস 2 মাস আপনার কন্টিনিউ যদি প্রোটিন স্রোত কমে যায়, তখন আস্তে আস্তে আপনার যেটা পরিবর্তন দেখতে পাবেন শরীরে, প্রথমেই হচ্ছে আপনার শরীরের ত্বক থেকে কিন্তু জেল্লা চলে যাবে, অর্থাৎ ত্বকের মসৃণতা চলে যাবে, ত্বকের স্মুথনেস চলে যাবে, এবং ত্বক থেকে যে আলাদা রকম একটা শাইন আগে বেরোতো সেটা কিন্তু আর থাকবে না। অর্থাৎ একেবারে বলতে পারেন ড্রাই স্কিন, ডাল স্কিন আপনার হয়ে যাবে, অর্থাৎ ভীষণ শুষ্ক ত্বক আপনি দেখতে পাবেন। এছাড়া আপনার আস্তে আস্তে কিন্তু দৃষ্টিশক্তিতে প্রভাব পড়বে। প্রোটিনের মাত্রা কমে গেলে দৃষ্টিশক্তি কোথাও না কোথাও একটু ঝাপসা হয়ে যায়, অনেকের ক্ষেত্রে চোখ লাল হয়ে যায়, চোখ থেকে জল পড়ে। আমরা নর্মালি এটা চোখের সমস্যা ভেবে এড়িয়ে যাই, কিন্তু এর পিছনে প্রোটিন একটা কারণ হতে পারে। এরপর আপনার চুল পড়ার সমস্যা অত্যাধিক বেড়ে যায়। আপনি দামি দামি শ্যাম্পু প্রোডাক্টস, বিভিন্ন স্যালন সার্ভিস নিচ্ছেন, স্পা নিচ্ছেন ইত্যাদি, বিভিন্ন কারণে আপনার বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলছে, বাট কোথাও না কোথাও আপনার চুল পড়া বন্ধ হচ্ছে না। অনেকেই ভাববেন যে এটা ইন্টারনাল প্রবলেম, চুল পড়াকে বিভিন্ন রোগের সঙ্গে মানে সমন্বয় করে দেখা হয়, একসাথে যুক্ত করে দেখা হয়। যেমন ধরুন, আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, আপনার যদি কোনো রকম পিসিওডির সমস্যা থাকে মহিলাদের ক্ষেত্রে, বা কোনো রকম ঋতু সংক্রান্ত যে মহিলাদের মাসিক হয় সেই সমস্ত ব্যাপারে যদি কোনো রকম আগে পরের কোনো রকম পিরিয়ডিক্যালি সমস্যা থাকে, সেই ক্ষেত্রে চুল পড়া বৃদ্ধি পায়। হরমোনের ক্ষেত্রে হরমোন ডিসব্যালেন্স হয়ে গেলে সেই ক্ষেত্রেও চুল পড়া বৃদ্ধি পায়। এইবার দেখুন, কোথাও না কোথাও যোগসূত্র আপনি পেয়ে গেছেন। যাই কিছু হোক না কেন, সেটা থাইরয়েড হোক বা অন্যান্য হরমোনের প্রভাব, সেইখানে কিন্তু আবার ঘুরে ফিরে প্রোটিন চলে এলো। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রোটিনের অভাব হওয়া মানেই আপনার চুলের বৃদ্ধি কমে যাবে, চুল বাড়তে চাইবে না, চুল পাতলা হতে থাকবে এবং ঝরতে আরম্ভ করবে বেশি। তাই যাদের টাক পড়ার সমস্যার সমাধান চাইছেন তারা অন্যান্য খাদ্য খাবারের সঙ্গে প্রোটিনের মাত্রা বাড়ান, দেখবেন চুল সতেজ থাকবে, সুস্থ থাকবে। এছাড়া আপনার আরেকটা জিনিস যেটা আপনি প্রাথমিক অবস্থায় দেখতে পাবেন, আপনার নখের উপরে বিভিন্ন রকম দাগ চলে আসবে, সাদা সাদা ছোপ ছোপ দাগ আসবে, নখ হয়ে যাবে অত্যন্ত পাতলা এবং ভঙ্গুর। হালকা কিছু করলেই, টান লাগলেই বা কোনো কিছুতে খোঁচা লাগলেই আপনি নখে কিন্তু ব্যথা অনুভব করবেন, যেটা নর্মালি প্রোটিনের মাত্রা সঠিক থাকলে আমরা অনুভব করি না। এরপর যেটা দেখতে পাবেন, আপনার মধ্যে ক্লান্তি ভাব অত্যন্ত বেশি থাকবে, আপনি যে ব্রিদিং অর্থাৎ শ্বাস প্রশ্বাস আপনার চলছে সেটা বেশ ঘন ঘন হবে, বেশ জোরে জোরে হবে। আপনি শ্বাসের উপরে ব্রিদিং কন্ট্রোল কিন্তু আপনি করতে পারবেন না।
এবং আপনি অল্পতেই বেশি পরিমাণে পরিশ্রান্ত হয়ে যাবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ঘুমের অভাব। প্রোটিন কম থাকলে আপনার শরীরে ঘুম কিন্তু আপনি অনেক কম ঘুমাবেন অন্যদের তুলনায়। আর ঘুম কম হওয়া মানেই বিভিন্ন রকম রোগের সূত্রপাত আপনার শরীরে, অর্থাৎ আপনার ডায়াবেটিস থেকে আরম্ভ করে, হৃদরোগ থেকে আরম্ভ করে, কোলেস্টেরল ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা, সর্বোপরি নার্ভের বিভিন্ন রকম সমস্যায় আপনি কিন্তু ভুগতে আরম্ভ করেন যদি ঘুম কম হয়। আর এর পিছনেও প্রোটিন অন্যতম একটা কারণ হতে পারে। যদিও প্রোটিনের সঙ্গে এখানে ভাইটামিন বি কমপ্লেক্স এবং অবশ্যই আয়রনের একটা সহজ এবং খুব বলতে পারেন যোগদান রয়েছে। কিন্তু প্রোটিনটাকে আপনাকে এখানে মাথায় রাখতেই হবে, তাই প্রোটিনে কোনো রকম গাফিলতি করা যাবে না। এবার আসুন বন্ধুরা, এই তো স্বাভাবিক লক্ষণগুলো দেখতে পেলেন। এবার আমরা জেনে নিই যে প্রোটিনের স্রোত কি আছে। দেখুন, আপনারা সবাই জানেন মাছ, মাংস, ডিম এগুলো প্রোটিনের স্রোত। কিন্তু মাছ, মাংস মানেই কি প্রোটিন? না, এখানে আপনাকে দেখে নিতে হবে চর্বিযুক্ত মাছ যেগুলো রয়েছে, অর্থাৎ যে মাছে চর্বি বেশি সেই মাছে কিন্তু প্রোটিনও তুলনায় বেশি থাকে। আবার মাংস যদি আপনি খান, মাংস চর্বিযুক্ত মাংস আপনার কিন্তু প্রোটিনের স্রোত পূর্ণ করবে না। সেই ক্ষেত্রে আপনাকে লিন মাংস নিতে হবে, অর্থাৎ যে মাংসে প্রোটিন ক্ষমা করবেন, যে মাংসের চর্বির পরিমাণ অত্যন্ত কম, তাতে প্রোটিনের মাত্রা বেশি থাকে। যদি মুরগির মাংস আপনি খাচ্ছেন, তাহলে ব্রেস্ট অংশটাকে বেছে নিন, অর্থাৎ বুকের অংশ যেটাকে আমরা বলে থাকি, সেই বুকের অংশ বেছে নিন, সেখানে প্রোটিনের মাত্রা সঠিক পাবেন। ডিম আপনারা প্রত্যেক দিনই খেতে পারেন, তবে দেশি ডিম খাওয়াটা বেশি বেটার হবে, কারণ এই সমস্ত যে ফার্মিং ডিম হয়ে থাকে, আমরা যেটাকে পোলট্রি বা ব্রয়লার ডিম বলে থাকি, তো সেই ডিমে হয়তোবা প্রোটিনের মাত্রা ঠিকঠাক থাকে, কিন্তু কোথাও না কোথাও এই সমস্ত ডিমগুলোর কিছু সাইড এফেক্টসও রয়েছে। আর সেই সাইড এফেক্টসগুলো আপনার আরও গুরুতর মানে আপনার জন্য বিভিন্ন রকম সমস্যা বয়ে আনতে পারে। তাই চেষ্টা করবেন দেশি ডিম যদি পাওয়া যায় সেই ডিম ইনটেক করার। দুধ বা দুধ থেকে তৈরি যে কোনো জিনিস, দই, পনির যাই হোক না কেন, সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর এই প্রোটিন আপনাদের জন্য অত্যন্ত দরকার। যারা প্রাণীজ প্রোটিন থেকে দূরে থাকছেন বা থাকা উচিত, তাদের এই দুধ বা দুধ থেকে তৈরি প্রোটিন বা দুগ্ধ জাতীয় জিনিস থেকে তৈরি প্রোটিন আপনারা ইনটেক করতে পারেন। এইবার কিছু ভেষজ প্রোটিনের কথা বলে দিই। সমস্ত রকম বাদাম যে রয়েছে, সেটা আপনার চীনা বাদাম হতে পারে, কাঠবাদাম হতে পারে, কাজু হতে পারে, তো যাই হোক, এই সমস্ত বাদামে প্রচুর প্রোটিন থাকে। সয়াবিনে প্রচুর প্রোটিন থাকে। মসুর ডাল, শুধু মসুর ডাল কেন, অন্যান্য যে সমস্ত ডালগুলো রয়েছে, অরহর ডাল, মসুর ডাল, ছোলা ডাল, এগুলোতে প্রচুর প্রোটিন থাকে। তাই এই ডালগুলোকে খাওয়ার চেষ্টা করুন। যারা নিরামিষাশী বা যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, তারা এই ডাল থেকে প্রোটিন নেওয়ার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো ডালের যে বলতে পারেন যে ফাইবার জাতীয় অংশটা রয়েছে, সেটা আপনার ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হতে পারে। তো সেই ক্ষেত্রে ডালটাকে ভালো করে সেদ্ধ করে সেই ডালটাকে ছেঁকে নিয়ে তার জল আপনি ইনটেক করতে পারেন, কারণ এতেও প্রোটিনের স্রোত অনেকটাই থাকে। এরপর রাজমা খেতে পারেন, খুব ভালো প্রোটিনের স্রোত রাজমাতে রয়েছে। কিছু শাকসবজি আছে সেগুলোতে প্রোটিন খুব বেশি থাকে, যেমন ধরুন বিনস জাতীয় যে খাবারগুলো রয়েছে, বরবটি, বিনস, এগুলোতে প্রচুর প্রোটিন থাকে। পালং শাকে বেশ ভালো পরিমাণ প্রোটিন আমরা পেয়ে যাই। এছাড়াও কিছু দেশি শাক আছে, সেগুলোতেও প্রোটিন আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা বলতে পারেন যে সমস্ত মানে সিজনাল ফ্রুটস রয়েছে, অর্থাৎ সিজনে যে ফ্রুটগুলো পাওয়া যায়, সেগুলোতেও কিছু না কিছু প্রোটিন আমরা সবসময় পেয়ে যাই। অর্থাৎ আপনি যদি সবুজ শাকসবজি এবং কিছু ফলমূল রেগুলারলি আপনাদের খাদ্য খাবারে রাখেন বা আপনার রুটিনে রাখেন, তাহলে প্রোটিনের মাত্রা আপনি সেখান থেকে অনেকটাই কিন্তু পূর্ণ করে ফেলতে পারেন। সঙ্গে ডেইলি যদি আপনি 2 বাটি করে ডাল খেতে পারেন, সেটা যে কোনো প্রকার ডাল হতে পারে, তবে মুসুর এবং ছোলার ডালে প্রোটিনের পরিমাণটা একটু বেশি। তো সেই ক্ষেত্রে 2 বাটি করে যদি ডাল ইনটেক করা যায় এবং অন্যান্য খাবার যদি আপনি সঠিক পরিমাণে বজায় রাখেন, টাইমলি খেতে পারেন, তাহলে পরে একদিনে সারাদিনের মধ্যে ওই 50 গ্রাম প্রোটিন পূর্ণ করাটা এমন কিছু কঠিন কাজ কিন্তু নয়। আপনারা চাইলেই সেটা পূর্ণ করতে পারবেন, আর এর জন্য আহামরি কোনো খরচ করার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, এইটুকুই ছিল ভিডিওর বিষয়বস্তু। মূলত আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে প্রোটিনের ব্যাপারটা বুঝিয়ে দেওয়া, যে প্রোটিন মানেই শুধুমাত্র হাড়ের গঠন বা শুধুই মাংসপেশির গঠনের জন্য নয়, এইগুলো ছাড়াও প্রোটিন বিভিন্ন রকম কাজ করে থাকে আমাদের শরীরে। ওভারঅল গ্রোথ বলা হয়েছে, ওভারঅল বিকাশ, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রের বিকাশের জন্য কিন্তু আমাদের প্রোটিন দরকার। তাই প্রোটিন ইনটেক আজ থেকে স্টার্ট করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দর্শক বন্ধু যারা আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না।
আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো আপনারা করে দেন, কিন্তু ভুলে যান যে অল বাটনটাতেও ক্লিক করতে হয়, কারণ ওইটা ক্লিক করলে তবেই যে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আসবে আপনার কাছে, তাই সেটা